Hello, my dear students. How are you all? Hope you all are fit and fine. This is Luis Asda, Assistant Teacher of St. Joseph School, Ganesh-Tola, Dinajpur. In my last class, we have learned about person identification, narration of assertive sentence, interrogative sentence, and optative sentence. And today we will discuss the rules of passage narration. So, get ready for the class. মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্যাসেজ ন্যারেশনে যাওয়ার আগে আমাদের দুটি সেন্টেন্সের রুলস বাকি আছে, আমরা সেগুলো শেষ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। যদি আমরা উদাহরণ দেই, বিপ্লব সেড টু মি প্লিজ গিভ মি সাম মানি, এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, বিপ্লব রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম মানি। এখানে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করেছি এই কারণে, কারণ এখানে প্লিজ আছে, যখন প্লিজ থাকবে তখন আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। তাহলে সেড টুর বদলে রিকোয়েস্টেড ব্যবহার করেছি আমরা। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে সামনে টু দিতে হয়, দ্যাটের বদলে আমরা এখানে টু ব্যবহার করব। তাই আমি টু কালার করে দিয়েছি। টু গিভ হিম মি ছিল, এখানে মিটাকে আমাদের ফার্স্ট পারসনকে নির্দেশ করবে। ফার্স্ট পারসন ছিল বিপ্লব, তাই সে যেহেতু ছেলে বা পুরুষ, তাই এখানে হিম ব্যবহার হয়েছে। তারপরে 2 নম্বর নিয়মে আমরা দেখি, রিপোর্টেড স্পিচ যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেড টু এর বদলে টোল্ড, রিকোয়েস্টেড, আস্কড, অ্যাডভাইসড, ফরবেড অ্যাসেট্রা ব্যবহার হয়। মানে অর্থ অনুযায়ী বিভিন্ন প্রকার অর্থ থাকতে পারে, কাউকে আদেশ করা বোঝাবে, কাউকে অনুরোধ করা বোঝাবে। তাহলে অর্থ অনুযায়ী আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণ দেখি আমরা, তামিম সেড টু মি শাট দ্য ডোর। তাহলে তামিম আমাকে বলল দরজাটি বন্ধ করো। তাহলে তামিম টোল্ড মি টু শাট দ্য ডোর। এখানে যেহেতু সচরাচর সমবয়সী কেউ আদেশ করতে পারে না, শুধু জাস্ট বলতে পারে, রিকোয়েস্টও তেমন করবে না, জাস্ট বলবে, তাই এখানে আমরা টোল্ড ব্যবহার করেছি। তাহলে সেড টুর বদলে টোল্ড দিলাম। আর যেহেতু শাট দ্য ডোর এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাই আমাদের সামনে টু ব্যবহার করলাম আমরা। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, রানা সেড টু দ্য টিচার স্যার প্লিজ গিভ মি অ্যানাদার চান্স। তাহলে এখানে রানা স্যার বলেছে, আবার প্লিজ বলেছে, অনুরোধ করেছে। তাহলে এখানে আমাদের হবে রানা রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুল্লি। এখানে নিয়ম হচ্ছে, এখানে ভুল করে টাইপিং মিস্টেক হয়ে গেছে, রেসপেক্টফুল্লিটা সাবজেক্টের পরে বসে, এখানে হবে রানা রেসপেক্টফুল্লি রিকোয়েস্টেড দ্য টিচার। তাহলে তোমরা যখন নোট করবে, রেসপেক্টফুল্লিটা সামনে ব্যবহার করবে, রানার পরে, সাবজেক্টের পর। তাহলে রানা রেসপেক্টফুল্লি রিকোয়েস্টেড দ্য টিচার টু গিভ হিম অ্যানাদার চান্স। তাহলে এখানে প্লিজ সেজন্য রিকোয়েস্টেড, স্যারের জন্য রেসপেক্টফুল্লি। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই টু ব্যবহার হয়েছে সামনে। তারপরে গিভ মিটা যেহেতু ফার্স্ট পারসন রানাকে নির্দেশ করে, তাই হিম হয়েছে, গিভ হিম অ্যানাদার চান্স। 3 নম্বর রুলস হচ্ছে, রিপোর্টেড স্পিচ যদি ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হয়, তাহলে ফরওয়ার্ড ব্যবহৃত হয়। মাদার সেড টু হার সান ডোন্ট প্লে ইন দ্য রান। তাহলে মাদার ফরবেড হার সান টু প্লে ইন দ্য রান। তাহলে এখানে আমরা ফরবেড ব্যবহার করেছি, ফরবেড মানে নিষেধ করা। তাহলে মাদার তার সন্তানকে নিষেধ করেছে টু প্লে ইন দ্য রান। তাহলে ডোন্টের বদলে আমরা ফরবেড ব্যবহার করেছি, কারণ ডোন্ট মানেই হচ্ছে এখানে নিষেধ করা বোঝাচ্ছে। তাহলে ফরবেড ব্যবহার করেছি, তাই ডোন্টের জন্য ফরবেড, তারপর প্লে এর সামনে টু ব্যবহার হয়েছে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ভার্বের সামনে আমরা সচরাচর জানি একটা টু ব্যবহার করতে হয়। তারপরে মাদার অ্যাডভাইস বা টোল্ড হার সান নট টু প্লে ইন দ্য রান। এখানে আমরা ফরওয়ার্ড যদি না ব্যবহার করি, তাহলে অ্যাডভাইস দিতে পারি বা টোল্ড বলতে পারি হার সান নট টু প্লে ইন দ্য রান। তাহলে এখানে ডোন্টের বদলে আমাদের নোট হয়ে যাবে, ডুটা উঠে যাবে, নট ব্যবহার করতে হবে। তাহলে এটা ছিল আমাদের ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা করব ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে ন্যারেশন অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করিনি, আজকে করব। রিপোর্টেড স্পিচ যদি মে প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার ক্ষেত্রে উইচ ব্যবহার করতে হয়। যেমন আমরা উদাহরণ দেখি, ফাদার সেড টু কামাল মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে ফাদার তার সন্তানের জন্য বা কামালের জন্য উইশ করতেছে, মানে কোনো কিছু চাচ্ছে, আল্লাহ যেন তাকে আশীর্বাদ করে। তাহলে ফাদার উইশড কামাল দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। তাহলে এখানে যেহেতু উইশ করা বোঝাচ্ছে, তাই আমরা উইশ ব্যবহার করেছি, দ্যাট দিয়েছি, আল্লাহ সাবজেক্ট, মেইটা হয়ে গেছে মাইট, ব্লেস
ইউটা দ্বিতীয় ব্যক্তি কামালকে নির্দেশ করছে, তাই হিম, আর ব্র্যাকেটে আমরা কে ব্যবহার করেছি, কামালকে নির্দেশ করেছে। আমাদের অপটেটিভ সেন্টেন্স মূলত একটাই সেন্টেন্স দিলেই আমরা অনেক ধারণা পাওয়া যায় অপটেটিভে, তাই অপটেটিভের আমি একটা নিয়ম দিয়েছি এখানে। তারপর আমরা করব ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। রিপোর্টের স্পিচটি যদি আনন্দ বোঝায় বা হুররা থাকে, তাহলে ইনডিরেক্ট করার ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয় ব্যবহার করতে হয়। উদাহরণ দেখি, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। রিফাত সেইড হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে রিফাত বলল, আনন্দসূচক একটা শব্দ ব্যবহার করলো, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। তাহলে রিফাত এক্সক্লেইমড উইথ জয় দ্যাট উই, আসলে এখানে উইটা আমরা জানি যে এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তবে অর্থ অনুযায়ী অনেক সময় আমাদের চেঞ্জ হয়, আবার অনেক সময় চেঞ্জ হয় না। তাই এখানে হুররা মানে আমরা, তাহলে তারা বোঝা যাচ্ছে, তাহলে তারা দে হ্যাড ওন দ্য গেম, হ্যাভটা হয়ে গেছে হ্যাড ওন দ্য গেম। তাহলে হুররার জন্য আমাদের হয়ে গেছে এক্সক্লেইমড উইথ জয়। 2 নম্বর নিয়ম, যদি দুঃখ প্রকাশ করে বা অ্যালাস থাকে, তাহলে এক্সক্লেইমড উইথ সরো ব্যবহার করতে হয়। তাহলে সি সেইড অ্যালাস আই এম আনডান, সে বলল দুঃখিত আমি ব্যর্থ। তাহলে অ্যালাসের জন্য আমরা ব্যবহার করলাম সি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট সি ওয়াজ আনডান। আইটা হয়ে গেছে প্রথম ব্যক্তি সিকে নির্দেশ করতেছে, তাই সি এম যেহেতু আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাই ওয়াজ আনডান, ঠিক আছে। তারপরে 3 নাম্বার হচ্ছে, যদি বিস্ময় প্রকাশ করে বা ওয়াও থাকে অথবা হাউ হোয়াট দ্বারা রিপোর্টের স্পিচ শুরু হয়, তাহলে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার ব্যবহার করতে হয়। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় হাউ দিয়ে শুরু হয়, হোয়াট দিয়ে শুরু হয়, শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। তাহলে রিনা সেড হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। তাহলে এখানে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু হলো, যেহেতু শেষে আমাদের বিস্ময়সূচক চিহ্ন আছে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। রানা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, রানা বিস্ময়ের সাথে প্রকাশ করলো যে, এখানে দ্য স্কাই হচ্ছে সাবজেক্ট, তাই সাবজেক্ট সামনে নিয়ে আসতে হবে আমাদের। ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা ওয়াজ করে দিলাম। বিউটিফুলের আগে আমাদেরকে একটা ব্যবহার করতে হয় ভেরি, এটা আমাদের নিয়ম। এটা আমরা সেন্টেন্স যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি তখন আমাদের এই নিয়মটা শেখানো হয় যে হাউ বিউটিফুল বা থাকলে আমাদের একটা ভেরি, গুড এগুলো ব্যবহার করতে হয়। তাহলে রিনা এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য স্কাই, সাবজেক্ট ইজটা হয়ে গেছে ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে আমাদের সেন্টেন্সের 5 প্রকার সেন্টেন্সের এই রুলসগুলো ছিল। তাহলে সেন্টেন্স চেনার পরে আমাদের কিভাবে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলো এই রুলস অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের রুলস করা শুরু করব। তোমরা ভালো মতো মনোযোগ দাও, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রুলসগুলো। 1 নম্বর নিয়ম হচ্ছে, প্রথমে পুরো প্যাসেজটি ভালোভাবে পড়ে স্পিকার, বক্তা এবং পার্সন স্পোকেন টু মানে শ্রোতা বের করতে হবে। তাহলে আমি তোমাদের প্রথম দিনে বা দ্বিতীয় দিন বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রথমে পুরো সেন্টেন্সটা পড়তে হবে, মানে পুরো প্যাসেজটা পড়তে হবে আমার, আর শ্রোতা একজন থাকবে আর একজন বক্তা থাকবে, একজন বক্তা থাকবে, একজন শ্রোতা থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে, পার্সন মানে বের করতে হবে। রিপোর্টিং ভার্ব বাক্যের শেষে থাকলে তার সাবজেক্ট সহ সামনে আনতে হবে। উদাহরণে দেখি আমরা পরিষ্কার হয়ে যাব। ইউ উইল বি সাকসেসফুল হি সেড টু মি। তাহলে আমরা সচরাচর জানি হি সেড টু মি এগুলো সামনে থাকে, যদি এখানে শেষে থাকে তাহলে আমাদেরকে তার সামনে আনতে হবে। ইফ আই ওয়ার্ক হার্ড, তাহলে সে বলল যদি তুমি যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সাকসেসফুল হবে। তাহলে হি সেড টু মি এটা আমরা সামনে নিয়ে আসলাম। হি টোল্ড মি দ্যাট। ইফ আই ওয়ার্কড হার্ড, এখানে আইটা আসলে চেঞ্জ হয়নি, এটা আই ওয়ার্ক হার্ড, আই উড বি সাকসেসফুল। তাহলে এখানে আমাদের মূল যেখানে জিনিসটা বোঝার হচ্ছে, আমাদেরকে শেষে যদি থাকে রিপোর্টিং ভার্ব হি সেড টু মি, সেটা আমাদেরকে সামনে আনতে হবে। বক্তার উক্তি পরপর 2টি 3টি বাক্যে প্রকাশ পেলে নিম্নোক্ত নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়। প্রথমে আমাদের দিতে হবে টোল্ড দ্যাট, তারপরে অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট এবং অ্যাগেইন সেড দ্যাট। এখানে আবার কিছু রুলস আছে। এখানে যদি আমরা দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট ব্যবহার না করে অলসো সেড দ্যাট ব্যবহার করি, আমাদেরকে
পরের বাক্যে অ্যাগেন সেড দ্যাট ব্যবহার করতে হবে। আর যদি আমরা দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট ব্যবহার করি, তৃতীয় বাক্যে আমাদের অলসো সেড দ্যাট ব্যবহার করতে হবে। আমরা নিচে এখানে দেখি, বুঝতে পারবো উদাহরণে। হি সেড টু মি, আই ওয়ান্ট ইউর গাইড বুক, আই উইল রিটার্ন ইট টুমরো, ক্যান ইউ গিভ মি ইউর বুক। তাহলে এখানে আমরা প্রথমে পার্সনটা আইডেন্টিফাই করি। এখানে হি হচ্ছে বক্তা এবং মি হচ্ছে শ্রোতা। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে, আইটা নির্দেশ করে কাকে? প্রথমজনকে। প্রথমজন হি আছে, তাই এখানে আমরা হি দিয়েছি। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্ট, এটা বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাই আমরা পাস্ট ইনডেফিনিট করে দিলাম ওয়ান্টেড। ইউটা কাকে নির্দেশ করে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে আছে? মি। মিটা হয়ে গেছে মাই, যেহেতু পজিটিভ বোঝা যাচ্ছে ইউর গাইড বুক, তাই এখানে মাই গাইড বুক, মি থেকে হয়ে গেছে মাই গাইড বুক। তারপরে সেন্টেন্স আছে আই উইল রিটার্ন ইট টুমরো। তাহলে যেহেতু সে দ্বিতীয়বার ওই বক্তাই এই কথাটা বলতেছে, তাই আমরা এখানে অ্যাডেড দিলাম। অথবা আমরা করতে পারি হি অলসো সেড দ্যাট। তাহলে যদি আমরা অ্যাডেড দেই, তৃতীয় বাক্যে আমরা ব্যবহার করব অলসো সেড দ্যাট। আর যদি আমরা অলসো সেড দ্যাট এখানে দ্বিতীয় বাক্যে ব্যবহার করি, তৃতীয় বাক্যে আমাদের ব্যবহার করতে হবে অ্যাগেইন সেড দ্যাট। তাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারবে তোমরা, কোনো সমস্যা নেই। হি অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট হি উড রিটার্ন ইট দ্য নেক্সট ডে। তাহলে এখানে আইটা হয়ে গেছে, প্রথমজনকে নির্দেশ করতেছে হিকে, তাই হি। উইলটা হয়ে গেছে উড, রিটার্ন ইট। এখানে আমরা অনেকজন জানতাম যে ইট চেঞ্জ করতে হয়, আসলে ইটের কোনো চেঞ্জ হয় না ন্যারেশনে, এটা একদম পুরোপুরি ভুল। ইটটা চেঞ্জ হয় না, আমি ভালো তোমাদের বলে রাখতেছি, তোমরা ভালো মতো এটা মনে রাখবে, ইট কোনো চেঞ্জ হবে না। ইট টুমোরোটা হয়ে গেছে দ্য নেক্সট ডে। তারপরে সেন্টেন্স হচ্ছে ক্যান ইউ গিভ মি ইউর বুক। তাহলে সে চাচ্ছে, প্রশ্ন করতেছে, তাহলে হি অলসো আস্কড। এখন দেখো, আমি দ্বিতীয় বাক্যে যদি অ্যাড ব্যবহার করি, তাই এখানে অলসো আস্কড দিব। আর যদি আমি দ্বিতীয় বাক্যে হি অলসো সেড ব্যবহার করি, তাহলে আমরা দিব হি অ্যাগেইন আস্কড। এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করবে। হি অলসো আস্কড অথবা হি অ্যাগেইন আস্কড মি, সেড টুর জায়গায় হয়ে গেছে আস্কড মি। ইফ, কেন ইফ? কারণ এটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ক্যান দিয়ে, তাই ইফ। ডাব্লিউএস দিয়ে না শুরু হলেই আমাদের ইফ ব্যবহার করতে হবে। তারপরে ইউ, ক্যান ইউ, ইউটা আমাদের নির্দেশ করবে কাকে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে ছিল আমাদের? মিটা, তাই এখানে মিটা হয়ে গেছে আই। ক্যানটা হয়ে গেছে কুড গিভ মি। মি কাকে নির্দেশ করে? প্রথম ব্যক্তিকে। প্রথম ব্যক্তি কে আছে? হি, তাই হি হয়ে গেছে হিম। ইয়োর বুক, ইউটা কাকে নির্দেশ করে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে আছে? মি, তাই হয়ে গেছে মাই বুক। আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনের এই রুলসগুলো বুঝতে পেরেছো। এখন আমরা শিখব ইয়েস অর নো এর ব্যবহার। যদি ইয়েস থাকে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। যদি অতিরিক্ত কিছু বাক্য সে উত্তর দিয়ে থাকে, তাহলে অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করতে হবে। উদাহরণ দেখি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? ইয়েস স্যার, আই ডিড, সেড দ্য স্টুডেন্ট। তাহলে এখানে টিচার আস্কড করতেছে স্টুডেন্টকে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। ডু ইউ আছে, তাই এখানে ইফ ব্যবহার করেছি আমরা। ইফ ইউটা কাকে নির্দেশ করে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে ছিল? দ্য স্টুডেন্ট, তাই এখানে হি হয়েছে হি। ফিনিশ, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট ডু, তাই এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে হি ফিনিশড। ইয়োর কাকে নির্দেশ করে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি কে ছিল আমাদের? দ্য স্টুডেন্ট, তাই দ্য স্টুডেন্ট হয়ে গেছে হিস। পজিটিভ, যেহেতু স্টুডেন্ট সচরাচর ছেলে আমরা ধরে নেই, তাই হিস হোমওয়ার্ক। তারপরে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েসের পরে আই ডিড বলেছে, তাই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, যেহেতু বলেছে কিছু অতিরিক্ত, তাই সেডদের ব্যবহার করতে হবে। অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড ডান। আই ডিড হচ্ছে আমাদের প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, তাই এটা পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাই হি হ্যাড ডান। তারপর যদি নো থাকে, নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করতে হবে যদি অতিরিক্ত কিছু বলে থাকে। দে সেড টু মি, ডু ইউ জয়েন আস? নো, আই হ্যাভ এ ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে এখানে অতিরিক্ত কিছু বলতেছে, আই হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এটা অতিরিক্ত কিছু সে বলতেছে। তাহলে আমরা এটা চেঞ্জ করি। দে সেড টু মি, সেটা হচ্ছে দে আস্কড মি, ডু দিয়ে শুরু হয়েছে, তাই ইফ হবে এখানে। ইউটা কাকে নির্দেশ করবে? মিকে, দ্বিতীয় জনকে। মিটা হচ্ছে আই, সাবজেক্ট হয়ে গেছে। ডু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাই এখানে পাস্ট ইনডেফিনিট জয়েন্ট আসটা হয়ে যাবে দেম। উই থেকে আসছে আস। আর এখানে আমাদেরকে বুঝতে হবে যে উই প্লুরাল নাম্বার, তাই উইটা আমরা অনেকজন হয়ে যাবে, কারণ আস মানে আমরা আর দেই মানে তাদের, দেম তাদের।
তাই এখানে আজটা হয়ে গেছে দ্যাম। তারপরে এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে কিন্তু দেওয়া নাই যে কে বলেছে কথাটা, নো আই হ্যাভ এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে রিপ্লাইটা কে করে, রিপ্লাইটা দ্বিতীয় ব্যক্তি করবে। তাহলে আই এখানে রিপ্লাইড করবে, মি, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, যেহেতু অতিরিক্ত দেওয়া আছে অ্যান্ড সেড দ্যাট, আইটা কে এখানে মিটা আমরা এখানে সে রিপ্লাইড করবে এখন, তাই আইটা হচ্ছে আমার প্রথম ব্যক্তি, তাহলে আইটা আই থাকবে, চেঞ্জ হবে না। তারপরে আছে আমার হ্যাভ হ্যাড হয়ে গেছে, হ্যাভ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস। তাহলে আমার কথাগুলি তোমরা ভালোভাবে শোনে, তারপর নিয়মগুলো ভালোভাবে দেখে তোমরা অবশ্যই এগুলো রুলসগুলো চর্চা করবে। আজকে আমরা বেশি দূর আর যাব না, সামনের দিন আমি তোমাদের সব রুলস শেষ করে তারপর আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। আর তোমরা অবশ্যই সামনের শেষ ক্লাস পর্যন্ত আমার সাথে থাকবে আর প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে ততই শিখতে পারবে। আর তোমরা ভালো থাকবে সবাই, সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।